হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনডি টিউটোরিয়ালস এর পক্ষ থেকেও তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের আলোচ্য বিষয় শুরুর আগে তোমাদের অবশ্যই সেই সাবধান বাণী শোনাবো যে বাড়িতে থাকো, সুস্থ থাকো। আনলকিং প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফলে বহু মানুষ তাদের কাজের প্রয়োজনে অবশ্যই বাইরে বেরোবে। সেই জায়গায় তোমরা একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করো। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবার কোনো প্রয়োজনীয়তা নাই। বাড়িতে বসেই তোমরা পড়াশোনা করার চেষ্টা করো। আর যদি বিশেষ কারণে বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো। আর কারোর সঙ্গে কথা বলতে হলে অবশ্যই একটা সামাজিক দূরত্ব বিধি মেনে কথা বলো। কমসে কম 3 থেকে 4 ফুট দূরত্বে দাঁড়িয়ে কথা বলো। এবারে আমি সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে আসবো যারা 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থী। আমার এই চ্যানেলকে অনুসরণ করে বা ভিডিও দেখে তোমরা পড়াশোনা করছো, অথচ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি তোমরা চ্যানেলটিকে খুব ফটাফট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে প্রেস করো, যাতে আমার সমস্ত আপডেটেড ভিডিও তোমরা প্রথমেই নোটিফিকেশন পাবে এবং আমার এই ভিডিও দেখে তোমরা পড়াশোনা করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে তোমরা সহজেই আমার এই আলোচ্য বিষয়ের নোটটিও পেয়ে যাবে, যা তোমাদের ভালো লেখার ক্ষেত্রে সাহায্য করবে। আমার আজকের আলোচ্য বিষয় কি না, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণসমূহ বর্ণনা করো। আমাদের চারিপাশে যে বায়ু স্তরটি আছে সেই বায়ু স্তরের উষ্ণতার তারতম্য লক্ষ্য করি। তারতম্য বলতে কি না, ধরো আমাদের এই জায়গাটাতে যে উষ্ণতা আমরা এখন অনুভব করছি, কিছুটা উত্তর দিকে বা কিছুটা দক্ষিণ দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে দেখা যাবে সেই তাপমাত্রা নেই, হয় বেশি অথবা কম। তাহলে পৃথিবীর সর্বত্র এরকম ভাবে তাপমাত্রা একসঙ্গে সমানভাবে অনুভূত হয় না। কোথাও তাপমাত্রা বেশি অনুভব করা যায়, কোথাও তাপমাত্রা কম। তো আমরা সেটাই জানবো যে কেন পৃথিবীর সর্বত্র তাপমাত্রার এরকম বৈষম্য দেখা যায়, তাপমাত্রার এরকম তারতম্য দেখা যায়, আমরা সেটাই আলোচনা করব। তো এই বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো বর্ণনা করার আগে আমাদের যে বিষয়টি খুব সংক্ষিপ্ত আকারে জেনে নিব সেটা হচ্ছে কি না, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি সেটাই আমরা আগে জানবো, তারপরে অবশ্যই এই বিষয়ে প্রবেশ করব। কাকে বলে বায়ুমণ্ডল আগে বুঝে নাও। আমাদের এই যে পৃথিবী পৃষ্ঠ আছে, এই পৃথিবী পৃষ্ঠের উপর দিকে 10,000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত একটা বিস্তৃত স্তর আছে যা পৃথিবীর চারিদিকে বেষ্টন করে আছে। আর এই স্তরটি বেশ কিছু অদৃশ্য গ্যাসীয় পদার্থ দ্বারা তৈরি। অর্থাৎ আমরা এই গ্যাসীয় পদার্থগুলোকে সরাসরি চোখে দেখতে পাই না, কিন্তু তার বিভিন্ন কাজকর্মকে আমরা অনুভব করতে পারি। তো সেই অদৃশ্য গ্যাসীয় উপাদানের স্তর যা পৃথিবীর চারিদিকে বেষ্টন করে আছে, সেই স্তরকেই আমরা বলছি বায়ুমণ্ডল। সংজ্ঞা যদি দেখি কিভাবে বায়ুমণ্ডল কাকে বলে না, পৃথিবীপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীর চারিদিকে বেষ্টন করে আছে, সেই গ্যাসীয় উপাদানের স্তরকেই বলা হয় বায়ুমণ্ডল। বোঝা গেল? আবার বলছি, পৃথিবীপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণের স্তর পৃথিবীর চারিদিকে বেষ্টন করে আছে, সেই গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত স্তরকেই আমরা বায়ুমণ্ডল বলি। কি কি গ্যাসীয় উপাদান আছে? পৃথিবীপৃষ্ঠে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান আছে। তার মধ্যে অবশ্যই প্রথমে বলা দরকার নাইট্রোজেন এবং অক্সিজেন। কেন না, নাইট্রোজেন বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে, সেটা হচ্ছে 78.084%। আর তারপরে আছে অক্সিজেন, তা হচ্ছে 20.946%। অতএব দেখো, এই দুটো গ্যাস মিলিয়ে বায়ুমণ্ডলের 99%।
আর বাকি সব গ্যাসগুলো 1%। সেগুলো কি কি? না আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, হাইড্রোজেন, মিথেন, জেনন, ওজোন প্রভৃতি গ্যাসগুলি বায়ুমণ্ডলে অবস্থান করছে। বায়ুমণ্ডল আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সেই বায়ুমণ্ডলের গুরুত্বটা কি? না বায়ুমণ্ডলের 1 নম্বর গুরুত্ব হচ্ছে গ্যাসীয় উপাদানগুলির অবস্থিতির কারণে জীবজগৎ ও প্রাণী জগতের সৃষ্টি। বায়ুমণ্ডলের এই যে স্তর দেখতে পাচ্ছ, সূর্যরশ্মি যখন পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তো এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে, কিন্তু বায়ুমণ্ডল কোনোভাবেই ওই তাপকে সরাসরি গ্রহণ করতে পারে না। আগে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয় এবং তার থেকে বিকিরিত তাপমাত্রা ধীরে ধীরে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। যার ফলস্বরূপ কি হয়েছে? না যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে। যদি বায়ুমণ্ডল সরাসরি তাপ গ্রহণ করত, ওইটা 15 ডিগ্রি সেলসিয়াস থাকতো না, 60-70 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যেতে পারত। আর তখন কি হতো? ওই উষ্ণতার বিরুদ্ধে আমাদের কাজ করা সম্ভব হতো না, অর্থাৎ আমাদের এই প্রাণী জগৎ সৃষ্টি হতো না। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, যাকে আমরা বায়ুর উপাদান করে থাকি, যেমন বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এই সব কিছুরই একটা বিশেষ প্রভাব এই বায়ুমণ্ডলের জন্যই সম্পন্ন হয়ে থাকে। আর এর ফলে কি হয়? না পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে আবহাওয়া বা জলবায়ুর একটা পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। পৃথিবীর বিভিন্ন অংশে আবহাওয়া বিভিন্ন রকম হয়, পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুও বিভিন্ন রকম হয়ে থাকে বায়ুমণ্ডলের এই স্তরগুলির তাপ গ্রহণ, পরিত্যাগ প্রভৃতির উপরে নির্ভর করে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে বা পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডলের একটি স্তর থাকার কারণে আমাদের পৃথিবী পৃষ্ঠের উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। তো এই বায়ুমণ্ডল কি হয়? না উত্তপ্ত হয়। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের উষ্ণতাটা কি? না বায়ুমণ্ডলের উষ্ণতা বলতে আমরা বায়ুর উষ্ণতাটাকেই বুঝি। আর বায়ুর উষ্ণতা না আমরা সারা দিনের বিভিন্ন সময়ে যে উষ্ণতাটা অনুভব করি, কখনো প্রচন্ড গরম অনুভব করি, কখনো ঠান্ডা আবহাওয়া অনুভব করি, তো সে একটা নির্দিষ্ট উষ্ণতা কিন্তু বায়ুর আছে সব সময়ের জন্য, কখনো বেশি হয় কখনো কম হয়। তো এই সারা দিনে যে উষ্ণতাটা আমরা অনুভব করি সেটাই হচ্ছে বায়ুর উষ্ণতা। আর এই উষ্ণতাটা কিন্তু পৃথিবীর সব জায়গায় সমান থাকে না একই সময়ে। তাহলে কি হয়? না এই বায়ুর উষ্ণতাটা আমরা কোথা থেকে পাই, বায়ু কিভাবে উষ্ণ হয় সেগুলো আগে জেনে নেই। দেখো বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। সূর্যালোকই হচ্ছে বায়ুর উষ্ণতার প্রধান উৎস। সূর্যরশ্মি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বা 3 লক্ষ কিলোমিটার বেগে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠের দিকে ধেয়ে আসে। তারপরে কি হয় না তা পৃথিবী পৃষ্ঠের উপরে পতিত হয় এবং পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে এবং তারপরে ধীরে ধীরে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠের উপরে ধেয়ে আসা সূর্যরশ্মি যা পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে থাকে বা পরবর্তীকালে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একে বলা হয় কি না ইনসোলেশন। এবারে আসি যে প্রতিনিয়ত যদি এইভাবে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠের উপরে সূর্যরশ্মি ধেয়ে আসে এবং পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয় তাহলে তো তাপমাত্রা অনেক বেশি হবে। কিন্তু না, আমরা একটা বিষয় জানবো কি না দিনের বেলা পৃথিবীতে আগত সূর্যরশ্মির দ্বারা পৃথিবী পৃষ্ঠ যতটা পরিমাণ উত্তপ্ত হয়, রাত্রিবেলা ঠিক ততটা পরিমাণ তাপই পৃথিবী বিকিরিত করে দেয়। একে আমরা বলি কি না পৃথিবীর উত্তাপের সমতা। কাকে বলে পৃথিবীর উত্তাপের সমতা?
না সূর্যালোকের দ্বারা দিনের বেলা পৃথিবীষ্ঠ বা বায়ুমণ্ডল যতটা পরিমাণ উত্তপ্ত হয়, রাত্রিবেলা ঠিক ততটা পরিমাণ তাপই সে বিকিরিত করে এবং ঠান্ডা হয়ে যায়। এইভাবে পৃথিবীপৃষ্ঠের উপরে একটি উষ্ণতার সমতা বজায় থাকে। একে আমরা পৃথিবীর উত্তাপের সমতা বলি। তাই পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে, তা উত্তপ্ত হওয়ার সময় কি বলেছি না পৃথিবী পৃষ্ঠের উপরে সূর্যরশ্মি ক্রমাগত ক্ষুদ্র তরঙ্গ রূপে ধাবিত হয়ে আসছে এবং পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে। তো এই যে পৃথিবী পৃষ্ঠের উপরে যতটা পরিমাণ সূর্যরশ্মি আসছে তার পুরো অংশটাই কিন্তু পৃথিবী পৃষ্ঠকে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। কি হয় না সূর্য থেকে আগত সৌরকিরণের মাত্র 66% ভূপৃষ্ঠকে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে। বাকি 34% পৃথিবীপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে কোনোভাবে উত্তপ্ত করতে পারে না। তাহলে যে 66% সৌরকিরণ পৃথিবীপৃষ্ঠকে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে আমরা বলি কি না কার্যকরী সৌর বিকিরণ। আর যে 34% কোন রকম ভাবে ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, পুনরায় মহাশূন্যে প্রতিফলিত হয়ে ফিরে যায়, তাকে আমরা বলি অ্যালবেডো। দেখো সূর্যরশ্মি যেভাবে ভূপৃষ্ঠে আসছে এবং উত্তপ্ত করছে, সেই 66% কিভাবে হয়? অ্যাবজর্বড বাই অ্যাটমসফিয়ার 15%, অর্থাৎ বায়ুমণ্ডল কিছুটা তাপ শোষণ করে নেয়, সেটা হচ্ছে 15%। অ্যাবজর্বড বাই ক্লাউড 3%, অর্থাৎ আকাশে যে মেঘ থাকে সেগুলো সূর্যরশ্মিকে কিছুটা শোষণ করে নেয়, সেটা হচ্ছে কত না 3%। আর অ্যাবজর্পশন বাই আর্থ, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ সরাসরি যে তাপটা গ্রহণ করে সেটা হচ্ছে কত না 48%। এই হয়ে মোট 66% বা 66% সূর্যকিরণ আমাদের ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে, যাকে আমরা বলি কি না কার্যকরী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন। আর 34% যেটা ভূপৃষ্ঠকে কোনোভাবে উত্তপ্ত করতে পারে না বা বায়ুমণ্ডলকে কোনোভাবে উত্তপ্ত করতে পারে না, অর্থাৎ অ্যালবেডো, সেটা কি না রিফ্লেকশন ফ্রম দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ থেকে 3% কিন্তু বিকিরিত হয়ে অর্থাৎ প্রতিফলিত হয়ে চলে যায়। রিফ্লেকশন ফ্রম দ্য স্কাই, আকাশেও বিভিন্ন স্থানে কি হয় না বাধাপ্রাপ্ত হয় এবং প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে চলে যায়, সেটা হচ্ছে 25%। আর রেডিয়েশন ফ্রম আউটার স্পেস, অর্থাৎ মহাকাশের মহাশূন্য থেকে কি হয় না 6% পুনরায় প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। অর্থাৎ এই 34% সূর্য কিরণ আমাদের পৃথিবীপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে কোন রকম ভাবে উত্তপ্ত করতে পারে না। একে বলা হয় কি না অ্যালবেডো। এবারে আসবো কি না বায়ু কি রকম ভাবে উত্তপ্ত হয়, অর্থাৎ কি কি পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়। সাধারণভাবে বায়ু 4 রকম পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে। কি কি না একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, একটা হচ্ছে পরিবহন পদ্ধতি, 3 নম্বর হচ্ছে পরিচালন পদ্ধতি, আর 4 নম্বর হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। বিকিরণ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত হয়, সেই বিকিরণ পদ্ধতি কি না সূর্যরশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পতিত হয় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। উত্তপ্ত ভূপৃষ্ঠ কি করে না পরবর্তী সময়ে সেই তাপটাকে ধীরে ধীরে বিকিরিত করে, যা নিচের বায়ুস্তর ধীরে ধীরে গ্রহণ করে এবং উত্তপ্ত হয়। একে বলা হয় বিকিরণ পদ্ধতি। কি বললাম না ভূপৃষ্ঠ সূর্য থেকে আগত রশ্মির দ্বারা প্রথমেই উত্তপ্ত হয়, বায়ুমণ্ডল কোনোভাবেই উত্তপ্ত হয় না। পৃথিবীপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে যে তাপ বিকিরণ করে থাকে, সেই বিকিরিত পদ্ধতিতে কি হয় না পৃথিবীপৃষ্ঠের উপরিভাগে বা পৃথিবীপৃষ্ঠের ঠিক কাছের যে বায়ুস্তর তা ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। এই পদ্ধতিকে বলা হয় বিকিরণ পদ্ধতি। পরিবহন পদ্ধতি কি না একটা শীতল বস্তুতে উত্তপ্ত বস্তু থেকে তাপ সঞ্চালন। তোমরা কোনো উত্তপ্ত বস্তুকে যদি কোনো শীতল বস্তুর উপরে রাখো, তাহলে দেখবে ধীরে ধীরে শীতল বস্তুটি উত্তপ্ত হতে থাকে। কতক্ষণ পর্যন্ত
না যতক্ষণ পর্যন্ত ওই দুটো বস্তুর তাপ সমান না হয়। অর্থাৎ উত্তপ্ত বস্তু সবসময় শীতল বস্তুকে তাপ সঞ্চালন করে থাকে। তো এইভাবে কি হয় না পৃথিবীর নিচের বায়ুস্তর যখন উত্তপ্ত হয় সে তার উপরের বায়ুস্তরকে তাপ সঞ্চালিত করতে থাকে। এভাবে কি হয় না উপরের বায়ুস্তর উত্তপ্ত হয়, এ আবার কি করে না তার উপরের বায়ুস্তরকে উত্তপ্ত করতে থাকে, এইভাবে তাপ সঞ্চালন করে। ফলে এই যে পদ্ধতিতে ধীরে 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 উত্তপ্ত হয়ে যাচ্ছে এই পদ্ধতিটাকে বলা হয় কি না পরিবহন পদ্ধতি। আর পরিচালন পদ্ধতি কি, বায়ু এখানে উষ্ণ হচ্ছে হালকা হচ্ছে উপর দিকে উঠে যাচ্ছে, উঠে কি হয় উপরে শীতল বায়ুর সংস্পর্শে শীতল ও ভারী হচ্ছে আবার পুনরায় নিচে নেমে আসছে। এইভাবে কি হচ্ছে না আবার এসে নিচে উত্তপ্ত হচ্ছে আবার উপর দিকে উঠে যাচ্ছে। এইভাবে ক্রমাগত কি হচ্ছে না চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডল উষ্ণ ও শীতল হচ্ছে। এইভাবে যখন ধীরে ধীরে বায়ু উষ্ণ হচ্ছে সেই পদ্ধতিকে বলা হয় কি না পরিচলন পদ্ধতি। আরেকটি পদ্ধতিতে আসছি সেটা হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। অ্যাডভেকশন পদ্ধতি কি না বায়ু যখন ভূমির সমান্তরালে প্রবাহিত হয়ে যায় তখন কোন স্থানের উষ্ণ বায়ু প্রবাহিত হয়ে অন্য স্থানে গিয়ে যখন সেখানকার বায়ুকে উত্তপ্ত করে সেই পদ্ধতিকে বলা হয় কি না অ্যাডভেকশন পদ্ধতি। কি বললাম না ভূমির সমান্তরালে কোন স্থানের উষ্ণ বায়ু প্রবাহিত হয়ে গিয়ে অন্য স্থানের শীতল বায়ুকে যখন ধীরে ধীরে উত্তপ্ত করে তোলে সেই পদ্ধতিকে বলা হয় কি না অ্যাডভেকশন পদ্ধতি। বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম থার্মোমিটার। এই যন্ত্রে দুই ধরনের স্কেল থাকে, একটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল আর একটি হচ্ছে ডিগ্রি ফারেনহাইট স্কেল। বর্তমান দিনে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম থার্মোমিটার ব্যবহার করা হয়। এর ফলে কি হয় না দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা সহজেই পরিমাপ করা যায় এই যন্ত্রের সাহায্যে। এইবারে আসবো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। অর্থাৎ এতভাবে উষ্ণ হওয়ার পরে দেখা যাচ্ছে কি না বায়ুমণ্ডলের বিভিন্ন জায়গায় একই সময়ে একই রকম তাপমাত্রা দেখা যায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রা অনুভূত হয়। তো আমরা সেই আলোচনাটায় আসবো যে কেন এই বৈষম্যটা দেখা যায় তাপমাত্রার। 5 নম্বরের প্রশ্ন থাকলে তোমাদেরকে অবশ্যই সঠিকভাবে 5টি পয়েন্ট খুব ভালোভাবে লিখতে হবে, বেশি লিখলে ক্ষতি নেই। আমি এখানে 9টি পয়েন্ট দিয়ে রেখেছি এবং সেগুলো প্রত্যেকটি আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিব। তোমাদের পছন্দ মতো করে তোমরা 5টি আশা করি লিখতে পারবে। এছাড়া আমার যে নোট দেওয়া আছে সেখানে আমি অবশ্যই উল্লেখযোগ্যভাবে 6টি কি 7টি পয়েন্ট ভালোভাবে লিখে রেখেছি, তোমরা সেগুলো দেখে অনুসরণ করতে পারবে। কি কি পয়েন্ট আছে আমি আগে বলে নেই, সেগুলো হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকা, বনভূমি, মেঘাচ্ছন্নতা, মানুষের কার্যাবলী। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণে প্রথম পয়েন্টে কি আসবো না অক্ষাংশ। অক্ষাংশ কি না ভূপৃষ্ঠের উপরে কোন স্থানের একটা নির্দিষ্ট অবস্থান। তো সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে কি হয় দেখা যায় যে ভূপৃষ্ঠের উপরিভাগের ঠিক মাঝখানের অংশটিকে আমরা বলি নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। আর এইখান থেকে দুই মেরু প্রদেশের দিকে যত অগ্রসর হওয়া গেছে ততই কি হয়েছে না অক্ষাংশের মান বেড়েছে। আমরা নবম শ্রেণীতে পড়েছি অক্ষাংশের তারতম্যে বা অক্ষরেখার তারতম্যে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য হয় বা তাপমাত্রার পার্থক্য হয় বা আবহাওয়ার তারতম্য দেখা যায়। তাহলে এখানেও সেই একই জিনিস, পৃথিবীর উপরিভাগে বিভিন্ন স্থানের অবস্থান বিভিন্ন রকম, অর্থাৎ অক্ষাংশের মান বিভিন্ন রকম। ঠিক মাঝখানের যে জায়গাটি অবস্থান করছে এই জায়গাটায় কি হয় না সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়। আর ধীরে ধীরে যত মেরু প্রদেশের দিকে অগ্রসর হওয়া যায় তত সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়। তাহলে অক্ষাংশের তারতম্যের ফলে কি দেখা যায় না সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য দেখা যায়। নিরক্ষরেখার কাছে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় এবং যত মেরু প্রদেশের দিকে অগ্রসর হওয়া যায় তত সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়। লম্বভাবে পতিত সূর্যরশ্মি এবং তির্যকভাবে পতিত সূর্যরশ্মির প্রভাবে কি হয় না লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে এবং কম জায়গায় ছড়িয়ে পড়ে। তার ফলে কি হয় না বায়ু খুব দ্রুত উত্তপ্ত হয়, ফলে উষ্ণতা বেশি হয়। তির্যকভাবে পতিত সূর্যরশ্মিতে কি হয় না
তির্যকভাবে পতিত রশ্মি বেশি বায়ুস্তর ভেদ করে আসে এবং বেশি জায়গায় ছড়িয়ে পড়ে, আর যার ফলস্বরূপ কি হয়, সেসব জায়গার বায়ু ধীরে ধীরে উত্তপ্ত হয়, ফলে তাপমাত্রা কম। তাহলে দেখো নিরক্ষরেখার কাছে অঞ্চলে সূর্যরশ্মি লম্ব হয় পতিত হয়, এই অংশে অবস্থিত স্থানগুলির তাপমাত্রা বেশি হয়, আর মেরু প্রদেশের দিকে তির্যকভাবে পতিত হয়, সেই জায়গায় অবস্থিত স্থানগুলিতে তাপমাত্রা কম হয়। এরপরে আসবো কিনা উচ্চতা। উচ্চতার ফলে তাপমাত্রার একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটা কি না, ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠে যায় ততই বায়ুর তাপের তারতম্য লক্ষ্য করা যায়, অর্থাৎ তাপমাত্রা কমতে থাকে। ভূপৃষ্ঠের কাছাকাছি যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা থেকে যত উপরে উঠে যায় তত তাপমাত্রা কমতে থাকে। এই তাপমাত্রা কিন্তু স্বাভাবিক হারে কমতে থাকে, যার জন্য একে তাপের স্বাভাবিক হ্রাস হার বলা হয়। এই হ্রাস হারটা কত না, প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতার পার্থক্যে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। অর্থাৎ আমরা ভূপৃষ্ঠে যে তাপমাত্রাটা অনুভব করি তার থেকে 1 কিলোমিটার উপরের দিকে উঠে গেলে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কম অনুভব করব, অর্থাৎ কমে যাবে তাপমাত্রা। সেই হিসাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বা সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি স্থানগুলোতে যে তাপমাত্রা লক্ষ্য করা যায়, যত উপর দিকে উঠে যায় তত তাপমাত্রা কমতে থাকে। যেমন শিলিগুড়ি পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, যা প্রায় সমুদ্র সমতলে অবস্থান করছে, আর তার ঠিক পাশে অবস্থিত স্থান দার্জিলিং, যে প্রায় 3000 মিটার উপরে অবস্থান করছে। ফলস্বরূপ কি দেখা যাচ্ছে না, শিলিগুড়িতে যখন গ্রীষ্মকালে বেশ প্রচন্ড তাপমাত্রা লক্ষ্য করা যায়, তখন দার্জিলিং এ ওই তাপমাত্রাটা তেমন অনুভূতই হয় না, বেশ একটা আরামদায়ক মনোরম জলবায়ু বা মনোরম তাপমাত্রা উপভোগ করা যায়, অর্থাৎ তাপমাত্রা অনেকটা কমে যায়। বোঝা গেল? এবারে আসি যে পৃথিবী সব জায়গায় সব সময় কি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে? না, বায়ুমণ্ডলের নিচের স্তরে এমন কিছু ঘটনা ঘটে যার প্রভাবে কি হয় না, সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় তত তাপমাত্রা কমে, এটা আমরা স্বাভাবিকভাবে জানি, কিন্তু কোনো কোনো জায়গায় সেটা না কমে বাড়তে থাকে। আর সেই অবস্থাটাকে আমরা কি বলি না, উষ্ণতার বৈপরীত্য বা বৈপরীত্য উত্তাপ। সেটা কি জিনিস আমরা দেখে নিই। কি আসছি না, বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপ কি বলছি, পৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠা যায় তত তাপমাত্রা কমে, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা না কমে বৃদ্ধি পেতে থাকে। তার ফলে কি হয় না, সেই যে পরিস্থিতি সৃষ্টি হয় তাকে আমরা বলি বৈপরীত্য উত্তাপ। এটা কোথায় ঘটে না, সাধারণত ভাবে পার্বত্য উপত্যকা অঞ্চলে অথবা কলকারখানা অধ্যুষিত শিল্পাঞ্চলে এই পরিস্থিতি লক্ষ্য করা যায়। তো প্রথমেই আসি পার্বত্য অঞ্চলে। চিত্রে দেখতে পাচ্ছ পার্বত্য এবং পার্বত্য উপত্যকা অঞ্চল। দিনের বেলা কি হয় না, পুরো অংশটাই সূর্য কিরণের দ্বারা উত্তপ্ত হয়। রাত্রিবেলা যখন তাপ বিকিরিত করতে থাকে তখন কি হয় না, উপত্যকার উপরিভাগের অংশে বায়ু খুব দ্রুত শীতল হয়ে যায় এবং একটা কুয়াশার মতো আচ্ছাদনের একটা সৃষ্টি করে। তখনও কিন্তু উপত্যকার নিচের অংশের বায়ু ততটা শীতল হয় না। উপরের বায়ু শীতল হয়ে যাওয়ার ফলে কি হয় না, তা ভারী হয় এবং সেই ভারী ও শীতল বায়ু কি হয় না, পর্বতের ঢাল বেয়ে ক্যাটাবেটিক বায়ু রূপে নিচের দিকে নেমে আসে। এলে পর তারা কি করে না, নিচের অংশটিকে দখল করে এবং নিচের যে উষ্ণ বায়ুটি থাকে তাকে ধীরে ধীরে উপরের দিকে ঠেলে তোলে। ফলে কি হয় না, নিচের স্তরে বায়ু তখন শীতল হয়ে যায়, উষ্ণ বায়ুটি কিছুটা উপরের দিকে আবদ্ধ অবস্থায় থাকে, ফলে উচ্চতা বৃদ্ধি পেলে এসব জায়গাগুলোতে তাপমাত্রা বাড়তে থাকে। একে আমরা বলি বৈপরীত্য উত্তাপ। কলকারখানা অধ্যুষিত অঞ্চলে কি হয় না, দেখো এই যে বড় বড় কলকারখানায় কাজ করার সময় যে ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়া কখনোই উপর দিকে সরাসরি উঠে যায় না। তা কি হয় না, বায়ু প্রবাহের দিক অনুসারে একেবারে দেখবে ভূমির সমান্তরালে প্রবাহিত হয়ে যায়। তোমরা কোনো বিশেষ বড় বড় ইট ভাটাতে গিয়ে দেখতে পারো, কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রে গিয়ে দেখতে পারো, এইভাবেই ধোঁয়া কিন্তু ভূমির সমান্তরালে প্রবাহিত হয়ে যায়।
ক্রমাগত এইভাবে ধোঁয়া প্রবাহিত হওয়ার ফলে কি হয় না, এখানে একটা স্তর সৃষ্টি হয়ে যায়, যা কি করে না বায়ুমণ্ডলের উষ্ণতার চলাচলকে একটা বাধা দান করে থাকে। দিনের বেলা যখন এইসব অংশগুলো উত্তপ্ত হয় এবং তা যখন রাত্রিবেলা তাপ বিকিরণ করতে থাকে, তখন এই বিকিরিত তাপমাত্রাগুলো এই ধোঁয়ার স্তরে গিয়ে কি হয় না আবদ্ধ হয়ে যায় এবং সেখানে থেকে যায়। এই আবদ্ধ অবস্থায় থাকার ফলে কি হয় না, নিচের অংশ যখন শীতল হয়ে যায় তখন উপর দিকের এই অংশগুলো কিন্তু তখন কিছুটা উষ্ণ থাকে। শহরাঞ্চলে পাশাপাশি বহু কলকারখানা আছে, এছাড়া শহরাঞ্চলে প্রচুর যানবাহন চলে, ফলে কি হয় না তাদের যে ধোঁয়া নির্গত হয় তার দ্বারা কি হয় না শহরাঞ্চলের উপরিভাগেও এরকম একটা আস্তরণের সৃষ্টি হয়েছে। তোমরা যদি কখনো কোনো শহরাঞ্চলে গিয়ে পৌঁছাও এবং খুব বড় বড় অট্টালিকায় উপরের দিকে উঠতে থাকো, তাহলে দেখবেন যে নিচে যে তাপমাত্রাটা অনুভূত হয় তার থেকে উপরের দিকে কিছুটা তাপমাত্রা বেশি। এবারে আসবো কি না সমুদ্র থেকে দূরত্ব। ছবিতে দেখতে পাচ্ছ এইসব অংশগুলো হচ্ছে মহাদেশীয় ভূভাগ, আর এই যে বিস্তৃত সুনীল জলরাশি যাকে আমরা মহাসাগর, সাগর প্রভৃতি বলে থাকি, চারিদিকে বিস্তৃত হয়ে আছে পৃথিবীর উপরিভাগে। তো তার ফলে কি হয় না, যে সমস্ত মহাদেশীয় ভূভাগের উপকূল অঞ্চল অর্থাৎ সমুদ্রের কাছাকাছি অবস্থান করছে, সেই সব জায়গায় জলভাগ কিছুটা তাপ শোষণ করে নেয় বলে কি হয় না উপকূল ভাগের স্থানটি কিছুটা সমভাবাপন্ন জলবায়ু উপভোগ করে। কি বললাম না, যেসব মহাদেশীয় ভূভাগ সমুদ্র উপকূলের কাছাকাছি অবস্থিত, সেই সব উপকূল ভাগ সমুদ্রের জলের দ্বারা কিছুটা প্রভাবিত হয়, অর্থাৎ তাপমাত্রা কিছুটা শোষণ করে নেয়। ফলে কি হয় না ওইসব মহাদেশীয় ভূভাগের উপকূল ভাগ কিছুটা কম তাপমাত্রা উপভোগ করে, আর যত কি হয় না উপকূল ভাগ থেকে অনেকটা অভ্যন্তর ভাগে প্রবেশ করে যাবে অর্থাৎ মহাদেশীয় ভূভাগের মধ্যে পৌঁছে যাবে, সেই সব জায়গায় কি হয় না তাপমাত্রা বেশি হয়। অর্থাৎ সমুদ্রের কাছাকাছি অঞ্চলের তাপমাত্রা অনেকটা কম হয়, সমুদ্র থেকে যতটা দূরে যাওয়া যায় তাপমাত্রা তত বেশি হয়, অর্থাৎ চরম ভাবাপন্ন হয়। যেমন উদাহরণস্বরূপ দেখো যে ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণের এই অংশগুলো সমুদ্র উপকূল ভাগের কাছাকাছি থাকার কারণে তাপমাত্রা যতটা উপলব্ধি করি তার থেকে উত্তর পশ্চিম ভারতে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গায় চলে গেলে অনেকটা বেশি তাপমাত্রা হয়, কেননা সেগুলো সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থান করছে। এখানে দেখো আফ্রিকা মহাদেশ, এখানে এই উপকূল ভাগগুলোতে যে তাপমাত্রার অনুভব করা যায়, উপকূল থেকে যত দূরে যাওয়া যায় তত উষ্ণতার চরম ভাব লক্ষ্য করা যায়। এই অঞ্চলে তো প্রচন্ড উষ্ণতার কারণে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিরও সৃষ্টি হয়েছে। এরপরে আসবো কি না সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কি না, আমাদের দুটো সমুদ্র স্রোত আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, একটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। সাধারণত নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, আর মেরু অঞ্চলের কাছাকাছি শীতল স্রোত প্রবাহিত হয়। এর প্রভাবে কি হয় না, যেসব স্থানে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানে উপকূল ভাগের আবহাওয়া শীতকালে কিছুটা আরামদায়ক হয়, আর যেসব অঞ্চলে শীতল স্রোত প্রবাহিত হয় সেখানে গ্রীষ্মকালে আরামদায়ক জলবায়ু লক্ষ্য করা গেলেও শীতকালে প্রচন্ড শীত, এমনকি সেখানকার জল জমে বরফে পরিণত হয়। উদাহরণস্বরূপ কি বলবো, দেখো এখানে এটি হচ্ছে জাপান দেশ, এর এই দক্ষিণ ভাগ দিয়ে পশ্চিমা বায়ুর প্রভাবে একটি স্রোত প্রবাহিত হয়ে গেছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া পর্যন্ত, যে স্রোতটির নাম হচ্ছে জাপান বা কুরোশীয় স্রোত। এই স্রোতটি একটি উষ্ণ স্রোত, যার ফলস্বরূপ কি দেখা যায় না শীতকালে জাপানের এই দক্ষিণ অংশের উপকূল ভাগ বেশ আরামদায়ক জলবায়ু উপভোগ করে বা তাপমাত্রা কিছুটা কম হয়। প্রায় একই অক্ষরেখা বরাবর দেখো এই অংশে উত্তর আমেরিকার নিউ ইংল্যান্ড উপকূল, এই অংশটি কি হচ্ছে না এই অংশের পাশ দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হয়ে গেছে যার নাম হচ্ছে ল্যাব্রাডর স্রোত। শুধু এটি শীতল স্রোত নয়, এই স্রোতের মধ্য দিয়ে অনেক হিমশৈল ভাসমান অবস্থায় পৌঁছায় এইসব অংশে, যার ফলস্বরূপ কি হয় না এখানে
শীতকালে এতটাই তীব্র শীত অনুভূত হয় যে এখানে তাপমাত্রা 0 ডিগ্রি নিচে নেমে যায়, এমনকি এখানকার জল রাশিও বরফে পরিণত হয়ে যায়। এবারে আসছি ভূমির ঢাল। ভূমির ঢাল কি না, ভূমির যে ঢালে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় সেই অংশে কি হয় না তাপমাত্রা অনেক বেশি হয়, সেখানে উষ্ণতা বেশি অনুভূত হয়। আর তার ঠিক বিপরীত ঢালে কি হয় না সূর্যরশ্মি তীর্যকভাবে পতিত হয়, ফলে সেখানে তাপমাত্রা অনেকটাই কম হয়। যেমন দেখো এখানে আমি এটা দেখিয়েছি উত্তর গোলার্ধ আর এই অংশে দেখিয়েছি দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢাল আর দক্ষিণ গোলার্ধের উত্তরমুখী ঢাল যা নিরক্ষরেখার দিকে মুখ করে আছে, যার ফলস্বরূপ কি হয় না সূর্যরশ্মি উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢালে লম্বভাবে পতিত হয় এবং দক্ষিণ গোলার্ধের উত্তরমুখী ঢালে লম্বভাবে পতিত হয়। আর এইসব স্থানগুলোতে উষ্ণতা বেশি হয়। ঠিক তার বিপরীত ঢালগুলোতে কি হয় না সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে বলে উষ্ণতা কম হয়। যেমন দেখো আমাদের এই ভারতবর্ষের উত্তরে হিমালয় পর্বত আছে বিস্তৃত হয়ে, তো সেই হিমালয় পর্বতের দক্ষিণ ভাগ অর্থাৎ আমাদের দিকের অংশে কি হয় না সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, যার ফলস্বরূপ কি হয় না আমাদের দিকের অংশে ঢালে তাপমাত্রা অনেকটা বেশি হয়। আর তার ঠিক বিপরীত ঢালে তিব্বত মালভূমির দিকে কি হয় না সূর্যরশ্মি তীর্যকভাবে পতিত হওয়ার কারণে তাপমাত্রা অনেকটা কম হয়। এবার আসবো কি না মৃত্তিকা। পৃথিবীর উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি সবসময় কাজ করে চলেছে, যার ফলে ভূমিরূপের বিভিন্নভাবে পরিবর্তন সাধিত হচ্ছে, কিন্তু সেখানে যে মাটির গঠন হচ্ছে সেই মাটির উপাদান কিন্তু পৃথিবীর সর্বত্র সমান নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খনিজ পদার্থ দ্বারা গঠিত এবং তাদের তাপমাত্রা গ্রহণ করার ক্ষমতাও বিভিন্ন। কোথাও খুব দ্রুত মৃত্তিকা উত্তপ্ত হয়, কোথাও ধীরে ধীরে উত্তপ্ত হয়, যার ফলস্বরূপ কি হয় যেখানে মাটি খুব দ্রুত তাপ গ্রহণ করে যেমন মরু অঞ্চল বা মালভূমি অঞ্চল, এইসব অঞ্চলে মৃত্তিকা খুব দ্রুত তাপ গ্রহণ করে, যার ফলস্বরূপ সেখানে কি হয় না তাপমাত্রা অনেক বেশি হয়। যেখানে পলিগঠিত মৃত্তিকা সেখানে তাপ ধীরে ধীরে গ্রহণ করে, ফলে কি হয় না সেখানে তাপমাত্রা কম। কি বললাম না পৃথিবীপৃষ্ঠের উপরিভাগের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাটি লক্ষ্য করা যায়, কারণ তাদের খনিজ উপাদান বা তার গঠন সবকিছুই আলাদা। তাদের তাপমাত্রা গ্রহণ করার ক্ষমতাও বিভিন্ন। যেমন মরু অঞ্চল বা মালভূমি অঞ্চলের কঠিন মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল খুব দ্রুত তাপ গ্রহণ করে, ফলে সেখানে তাপমাত্রা বেশি হয়। আর পলিগঠিত দোআঁশ মৃত্তিকা অঞ্চলগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে গ্রহণ করে বলে সেখানে তাপমাত্রা অনেকটাই কম হয়। উদাহরণস্বরূপ দেখো এই যে ভারতবর্ষের এই অংশটি দেখতে পাচ্ছ, এই অংশে দেখো এখানে এই অঞ্চলটি পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশ বা উড়িষ্যার উপকূল ভাগ, এইসব জায়গাগুলো পলিগঠিত দোআঁশ মৃত্তিকা দ্বারা গঠিত, যার ফলস্বরূপ কি হয় না এখানে তাপমাত্রা খুব কম হয়, কারণ ধীরে ধীরে উত্তপ্ত হয় বলে। কিন্তু একই অক্ষরেখায় দেখো এই অংশে মরু অঞ্চল, এটা মরুপ্রায় অঞ্চল এবং এই অংশগুলো মালভূমি অঞ্চল, যার ফলে কি হচ্ছে এইসব জায়গায় কঠিন পাথুরে মৃত্তিকা বা এখানে বালুকণাপূর্ণ মৃত্তিকা খুব দ্রুত তাপ গ্রহণ করে বলে এখানে উষ্ণতা বেশি হয়। একই অক্ষরেখায় অবস্থিত এখানে পলিমৃত্তিকা যুক্ত দোআঁশ মৃত্তিকা হওয়ার কারণে তাপমাত্রা কম, এখানে মরু অঞ্চলের বালুকণাপূর্ণ মৃত্তিকা বা মালভূমি অঞ্চলের কঠিন পাথুরে মৃত্তিকার জন্য তাপমাত্রা বেশি। এরপরে চলে আসবো বনভূমি। বনভূমি কি না বনভূমি যেখানে খুব বেশি পরিমাণে আছে সেখানে কি হয় তাপমাত্রা সেখানে কম হয়। এছাড়া কি হয় না এই যে গভীর বনভূমি তাতে কি হয় না বিভিন্ন অংশে সূর্যালোক ঠিক মতো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না, তার ফলস্বরূপ কি হয় না ফলস্বরূপ ভূপৃষ্ঠ ততটা উত্তপ্ত না হওয়ার ফলে বায়ুমণ্ডলও ঠিক ততটা উত্তপ্ত হয় না, ফলে উষ্ণতা অনেকটা কম হয়। কিন্তু উন্মুক্ত মরুপ্রান্তরে যেখানে বনভূমি নেই সেখানে কি হয় না সূর্যালোক সরাসরি প্রবেশ করে এবং সেখানে বায়ুমণ্ডল খুব বেশি উত্তপ্ত হয়। এরপরে চলে আসবো কি না মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা কি না আকাশে যদি দিনের বেলা মেঘ থাকে এবং রাত্রিবেলা পরিষ্কার আকাশ হয় তাহলে কি হয় না উষ্ণতা কম হয়। কেন না দিনের বেলা মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে সূর্যালোক ঠিক মতো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না, ফলে ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডল ততটা উত্তপ্ত হয় না। রাত্রিবেলা পরিষ্কার আকাশ থাকার ফলে কি হয় না সহজেই তাপ বিকিরিত করে দেয়,
ফলে কি হয় না সেখানে তাপমাত্রা কমে যায়। কিন্তু দিনের বেলা যদি পরিষ্কার আকাশ এবং রাত্রিবেলা মেঘাচ্ছন্ন আকাশ হয় তাহলে কি হবে না সেখানে তাপমাত্রা বেশি হয়, কারণ দিনের বেলা পরিষ্কার আকাশ থাকার কারণে সূর্যরশ্মি সহজে বায়ুমণ্ডলে প্রবেশ করেছে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করেছে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করেছে। কিন্তু রাত্রিবেলা মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে কি হয়েছে না সেখানে বিকিরিত তাপমাত্রাগুলো রাত্রিবেলা ওই মেঘের নিচে আবদ্ধ অবস্থায় থেকে গেছে, ফলে একটি গুমট এবং বেশি তাপমাত্রা যুক্ত আবহাওয়া লক্ষ্য করা যায়। সবশেষ পয়েন্ট কি না সেটা হচ্ছে মানুষের কার্যাবলী। পৃথিবীতে বর্তমানে 500 কোটিরও উপরে মানুষ বসবাস করে। তো এই মানুষ তাদের নিজেদের প্রয়োজনের স্বার্থে, নিজেদের সুবিধার্থে বা ক্রমাগত উন্নত জীবনযাপনের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিবেচনাহীন কার্যকলাপ করে চলেছে, আর যার ফলস্বরূপ কি হচ্ছে না বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি বনভূমি ধ্বংস করলে বা গাছ কেটে নিলে তাপমাত্রা অনেকটাই বাড়বে, পরিবেশ ধ্বংস হবে, আমাদের বিভিন্ন জীব বৈচিত্র্য বিনষ্ট হবে। তবুও আমরা বনভূমি কেটে কোথাও শিল্পাঞ্চল গড়ে তুলছি, কোথাও বড় বড় অট্টালিকা গড়ে শহরাঞ্চল গড়ে তুলছি এবং ক্রমাগত বিভিন্ন যানবাহনের পরিমাণকেও বাড়িয়ে তুলেছি। ফলস্বরূপ কি হচ্ছে না আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, উষ্ণতাটাকে ধরে রাখছে বেশিক্ষণ সময়, ফলে আমাদের পৃথিবীপৃষ্ঠের গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে কি হচ্ছে না বায়ুমণ্ডলের উষ্ণতার বিভিন্ন জায়গায় তারতম্য ঘটিয়ে ফেলেছি। যেখানে বনভূমি আছে সেখানে তাপমাত্রা কম, যেখানে বনভূমি নেই সেখানে তাপমাত্রা বেশি হচ্ছে। তো মানুষের বিভিন্ন কার্যাবলীর ফলেই এগুলো সৃষ্টি হচ্ছে। সেটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে অবশ্যই আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখতে পারবো। তা বোঝা গেল আমি আজকের যে প্রশ্নটি আলোচনা করলাম বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, আমি 9টি পয়েন্ট আলোচনা করে দিলাম। তবে তোমাদের লিখতে গেলে অবশ্যই 5টি পয়েন্ট লিখবে। যদি 6টি বা 7টি লিখো তাতে কোনো অসুবিধা নেই, অবশ্যই হাতের স্পিড ভালো থাকলে 7টি খানিক পয়েন্ট দেবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। Thanks for watching this video. Thanks for watching this video.